দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন দেখছি। চমকে উঠে ডট বললেন, আগে হ্যাঁ, রাজকীয় অশ্বারোহী স্বেচ্ছাসেবক, একেবারে ঠিক। মিডলসেক্স বাহিনী। ঠিক ঠিক মিস্টার হোমস কি গণৎকার। ভদ্রলোকের ভ্যাবাচেকা ভাব দেখে মুচকি হেসে হোমস বলল, রোদে পড়া মুখ দেখলে বোঝা যায় এ রোদ ইংল্যান্ডের রোদ নয়। বিশেষ করে রুমাল পকেটে না রেখে হাতায় গুজে রাখলে পরিষ্কার বোঝা যায় আগমন হচ্ছে কোত্থেকে। খাটো দাড়ি দেখেই বুঝেছি আপনি 12 মেসে সেপাই নন, স্বেচ্ছাসেবক। চেহারার ধার দেখেই বোঝা যায় ঘোড়ায় চড়েন। মিডলসেক্স বাহিনীতে নাম লিখেছেন সেটা বুঝলাম আপনার কার্ড থেকে। থ্রগমোরটন স্ট্রিটের শেয়ারের দালাল আপনি। আরো বাহিনীতে যোগ দেওয়ার মতলবও আছে দেখছি। আপনি দেখছি। আপনাকে ছাড়া আর কিছুই দেখিনি। চোখ মেলে সবকিছু দেখবার ট্রেনিং এই চোখ জোড়াকে দিয়েছি। যাকে সে কথা, পর্যবেক্ষণ বিজ্ঞান নিয়ে গল্প করার জন্য নিশ্চয়ই সাত সকালে আপনি আসেননি। টাস্ক বুড়ি ওল্ড পার্কে কি ঝামেলায় পড়ছেন সেটা বলুন। মিস্টার হোমস, আরে মশাই, অমন আটকে উঠছেন কেন? এর মধ্যে রহস্য একদমই নেই। আপনার চিঠিতে শিরোনাম দিয়েছিলেন টাস্ক বুড়ি ওল্ড পার্ক। দেখাও করতে চেয়েছিলেন খুবই তাড়াতাড়ি। ঝামেলায় না পড়লে এত ধরপড় করে কি কেউ আসে? তা ঠিক। চিঠিখানা লিখেছিলেন বিকেলে, তারপর জল অনেক গড়িয়েছে। কর্নেল এমসওয়ার্থ আমাকে লাথিয়ে বার করে না দিলে। লাথিয়ে বার করে দিয়েছেন? প্রায় তাই। বড় দুধে লোক মশাই এই এমসওয়ার্থ। কর্নেল যখন ছিলেন তখনও যা, এখনো তাই। কথাবার্তাও চুয়ারে। শুধু গডফ্রের খাতিরেই ভদ্রলোকের সামনে গিয়েছিলাম। হোমস পাইপ ধরিয়ে নিয়ে হেলান দিয়ে বসলো চেয়ারে, বলল, খুলে বলুন। হালকা হাসি হেসে মিস্টার ডট বললেন, ভেবেছিলাম আপনাকে কিছু খুলে বলতে হয় না, সব বুঝে নেন। হ্যাঁ, যাই হোক, যা যা ঘটেছে সব বলছি। সারা রাত ভেবেও উল কিনারা পাইনি। দেখি আপনি পান কিনা। 2 বছর আগে আমি বাহিনীতে নাম লেখাই। সেই বছরই একটা স্কোয়াড্রনের নাম লেখায় কর্নেলের ছেলে গডফ্রে এমসওয়ার্থ, বাপের ছেলে। লড়াই ওর রক্তেও ছিল। দারুণ বন্ধুত্ব জমে গেল আমাদের দুজনের মধ্যে। তারপর প্রিটোরিয়ার বাইরে ডায়মন্ড হিলের কাছে হাতিমারা বুলেটের চোট পেল গডফ্রে। কেপটাউনের হাসপাতাল থেকে একবার একটা চিঠি পেলাম, আরেকটা পেলাম সাউথ হ্যাম্পটন থেকে। তারপর 6 মাস কেটে গেছে মিস্টার হোমস, আর কোনো চিঠি পাইনি। যুদ্ধ শেষ হলে পর গডফ্রের বাবাকে একটা চিঠি লিখে ওর খবর জানতে চাইলাম, জবাব পেলাম না। আবার একখানা চিঠি ছাড়তেই কাঠখোট্টা ভাষায় আমাকে জানানো হলো গডফ্রে বিশ্ব পর্যটনে বেরিয়েছে জাহাজ চেপে। ফিরতে সে 1 বছর। জবাব মনে ধরল না আমার। গডফ্রের মতো ছেলে বন্ধুর সঙ্গে এমন ব্যবহার করবে ভাবাও যায় না। আমি জানতাম উত্তরাধিকার সূত্রে বেশ কিছু টাকা পেয়েছে গডফ্রে। কেউ জানতাম যে বাপের সঙ্গে তার সম্পর্কটা খুব মধুর নয়। বাপের জোর জুলুম সইতে সইতে হাড়কালি হয়ে গিয়েছে গডফ্রের। তাই বাপের জবাব মনে ধরল না আমার। ঠিক করলাম শেষ পর্যন্ত দেখে ছাড়বো, কিন্তু নিজের কাজে এত জড়িয়ে পড়েছিলাম যে সময় করে উঠতে পারিনি এতদিন। দিন 7 হলো গডফ্রের কেস নিয়ে পুরো দমে মাথা ঘামাচ্ছি। এসপার কি ওসপার করেই ছাড়। জেমস ডটের শক্ত চোয়াল আর কঠোর চাউনি দেখে হোমস বুঝল এ লোক শত্রু না হয়ে বন্ধু হলেই মঙ্গল। কি করলেন তাই বলুন। প্রথমেই ঠিক করলাম বেডফোর্ডের কাছে ট্যাক্সবুরি ওল্ড পার্কে নিজেই যাব, দেখব ব্যাপারটা কি। চিঠি লিখলাম গডফ্রের মাকে। রকছটা গুমরা মুখবাপকে এড়িয়ে যাওয়া মনস্থ করলাম। সোজাসুজি লিখলাম গডফ্রে আমার প্রাণের বন্ধু, তার সম্বন্ধে অনেক কথা বলার আছে আমার। তাই আমি আসতে চাই ট্যাক্সবুরি ওল্ড পার্কে। ভারী মিষ্টি জবাব দিলেন গডফ্রের মা। রাতটা বাড়িতে কাটিয়ে যেতে নিমন্ত্রণ করলেন। তাই গত সোমবার গেলাম সেখানে। ট্যাক্সবুরি ওল্ড পার্কে যেদিক দিয়ে যান না কেন 5 মাইল হাঁটতেই হবে। স্টেশন থেকে সুটকেস নিয়ে হাঁটতে হাঁটতে যখন পৌঁছালাম তখন সন্দেহ হয়ে গেছে। বাড়িটা দেখলাম পিল্লায়। মস্ত পার্কের মাঝখানে পুরনো আমলের হাজার রহস্যে ঘেরা ছায়াময় থমথমি ইমারত। এলিজাবেথ আমলের ভিত, ভিক্টোরিয়া আমলের গাড়ি বারান্দা, পর্দা, তৈলচিত্র, কাঠের প্যানেল সবকিছুই কালের মহিমায় চেন, বিবর্ণ এবং হতশ্রী। খাস চাকরের নাম রাল্ফ। বয়সটা বাড়ির বয়সের সমান বলেই মনে হয়। তার বইয়ের বয়স যেন আরো বেশি। গডফ্রের থাই মাসে মায়ের মতোই ভালোবাসত গডফ্রে। ভালো লাগলো আমারও। ভালো লাগলো গডফ্রের মাকেও। ছোটখাটো সাদা মহিলা, ফল বলে ইঁদুরের মতোই চটপটে। পছন্দ হলো না কেবল খোদ কর্নেলকে। প্রথমেই এমন একচোট কষ্টাকষ্টি হয়ে গেল যে ইচ্ছে হলো তৎক্ষণাৎ রওনা হই স্টেশনের অভিমুখে। তারপর ভেবে দেখলাম বুড়ো কর্নেলেরও হয়তো মতলব এটাই। ঘটনাটা ঘটল এইভাবে। কর্নেলের ঘরে আমাকে ঢুকিয়ে দেওয়ার পর দেখলাম রাজ্যের জিনিস ছড়ানো। টেবিলের এক প্রান্তে বসে আমার দিকে জ্বলন্ত ধূসর চোখে তাকিয়ে আছেন ভদ্রলোক। পিঠ ধনুকের মতো বাঁকা, গালে দাড়ির জঙ্গল, বিরাট আকৃতি, চামড়া ধোয়াটে রঙের, লাল ধমনী ওঠা, নাকটা বেরিয়ে গেছে শকুনির ঠোঁটের মতো। ভুরু দুটো ঝোপের মতো নেমে আছে জ্বলন্ত চোখ জোড়ার উপর। এক নজরেই বুঝলাম বাপ সম্পর্কে কেন এই ধরনের টিকা টিপ্পিনি ছাড়ত গডফ্রে ছোক। কারণটা কি জানতে পারি? আমি তখন বললাম চিঠিতে ওর স্ত্রীকে কি লিখেছি।
উনি সন্দেহ প্রকাশ করলেন সত্যি আফ্রিকায় থাকার সময়ে আমার সঙ্গে গডফ্রের বন্ধুত্ব ছিল কিনা। গডফ্রের লেখা চিঠি বাড়িয়ে দিলাম। উনি পড়ে ফেরত দিয়ে বললেন, তা তো হলো, এখন কি চাই? গডফ্রে এখন কোথায় জানতে চাই। আপনাকে আগেই একখানা চিঠি দিয়ে তা জানানো হয়েছে। জাহাজে করে পৃথিবী দেখতে বেরিয়েছে। যুদ্ধ থেকে ফিরে ওর এখন বিশ্রাম দরকার। সবাইকে তাই বলে দেবেন। কোন জাহাজে দেশ বেড়াতে বেরিয়েছে দয়া করে বলুন, চিঠি লিখব। কর্নেল যেন হকচকিয়ে গেলেন আমার এই প্রশ্ন শুনে। কিছুক্ষণ মাথা নিচু করে বসে থাকার পর যখন মুখ তুললেন দেখলাম মুখ থমথম করছে। দাবা খেলায় যোগ্য প্রতিদ্বন্দ্বীর সামনাসামনি কোন ঠাসা চালের পাল্টা চাল যেন ভেবে পেয়েছেন। এমন সুরে তিনি বললেন, আপনার সিনে চোখের মতো কথাবার্তা কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। সেটা আপনার ছেলের প্রতি আমার ভালোবাসার জন্য। প্রত্যেক ফ্যামিলিরই গোপন কথা থাকে, বাইরের লোকে তা বলা যায় না। গডফ্রের বর্তমান বা ভবিষ্যৎ নিয়ে কোন রকম খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন না। আমার স্ত্রীর সঙ্গে কেবল তার অতীত নিয়েই আলোচনা করবেন, তার বেশি নয় কিন্তু। মিস্টার হোমস, এরপর আর কথা জমল না। খেতে বসেও মুখ গোছ করে রইলাম তিনজনে। বাড়ির গিন্নিও হাওয়া স্বাভাবিক করতে পারলেন না। খাওয়া শেষ হতেই অছিলা করে উঠে গেলাম আমার একতলার ঘরে। বাইরে চাঁদ উঠেছিল। জানলা খুলে দিয়ে বাগানের দিকে তাকিয়ে হাতের কাছে ল্যাম্প জেলে বসলাম ফায়ার প্লেক্সের সামনে। এমন সময় এলো বুড়ুর চাকর রান। কথায় কথায় বললে তার স্ত্রী গডফ্রেকে নিজের ছেলের মতোই মানুষ করেছে। সেদিক দিয়ে গডফ্রের ধর্মবাব বলা যায় তাকে। গডফ্রের কথা উঠতেই আমি তার সাহসের প্রশংসা করলাম। উচ্ছ্বসিত হয়ে রাল্ফ সায় দিলে, ছেলেবেলায় পার্কের হেনো গাছ নেই যাতে সে না উঠেছে। দারুণ ডাকাবুকো ছেলেবেলা থেকে। এও বলল, বড় ভালো ছেলে ছিল, কিছুতেই গাছে চড়া আটকাতে পারতেন না। বড় হয়েও এমন চমৎকার মানুষ আর ছিল না। তড়াক করে লাফিয়ে উঠে বুড়োর কাঁধ খামচে ধরে বললাম, তার মানে ছিল কেন বলছো? মরে গেলে তো লোকে বলে ছিল। কি হয়েছে গডফ্রের? বেঁচে আছে তো? আমার চাউনির সামনে সম্মোহিতের মতো দাঁড়িয়ে রইল রাল্ফ। তারপর এক ঝটকায় আমার হাত ছাড়িয়ে নিয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে যেতে যেতে বলল, মরলেই বরং ভালো ছিল। মিস্টার হোমস, মনটা খুব খারাপ হয়ে গেল এই কথা শুনে। এসে বসলাম চেয়ারে, মাথা হেড করে ভাবতে লাগলাম কি বলতে চেয়েছে বুড়ো রাল্ফ। মানে একটাই দাঁড়ায়, নিশ্চয়ই কোনো গর্হিত কাজ করে ফেলেছে গডফ্রে। ওর বাপ তাই ওকে লুকিয়ে রেখেছে ফ্যামিলির সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য। হাড় হেড করে এইসব ভাবতে ভাবতে মাথা তুলে দেখলাম খোলা জানলার ঈষৎ সরানো পর্দার ফাঁকে মুখ ঢুকিয়ে দাঁড়িয়ে আছে গডফ্রে এম ওয়ার্থ। মিস্টার হোমস, সে মুখের বর্ণনা দেওয়ার আমার পক্ষে সম্ভব নয়। জানলাটা মেঝে পর্যন্ত, পর্দার ফাঁকে গডফ্রের পুরো দেহটাই দেখা যাচ্ছিল। তা সত্ত্বেও আমার চোখ আটকে রইল কেবল মুখখানার ওপর। সাদাটে ফ্যাকাশে ভ্যাট ভেটে বিভৎস চোখ তো নয়, যেন মরা তাকিয়ে আছে। শুনেছি ভূতদের মুখ এমনি মরার মতো ফ্যাকাশে হয়, কিন্তু গডফ্রের সঙ্গে চোখাচোখি হতেই চোখ জোড়ার মধ্যে প্রাণের সাড়া পেলাম। আমি দেখে ফেলেছি দেখেই বড় মুহূর্তে ছিটকে সরে গেল গডফ্রে। ভয়ের চোটে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। কোনো মানুষের মুখ এমন বিকট সাদা ভ্যাট ভেটে ফ্যাকাশে হয় না। পালিয়ে যাওয়াটা কেমন ছিল চোরের মতো, মহা অপরাধীর মতো। আপনাকে বলে বোঝাতে পারবো না মিস্টার হোমস। অথচ গডফ্রের ভেতরে লুকো ছাপা কোনো কালই ছিল না। চিরকালই খোলা মেলা স্পষ্টাপুষ্টি চরিত্রের মানুষ সে। কিন্তু হাজার হোক, আমি বোর যুদ্ধ লড়ে এসেছি। ভয়ে বসে থাকার পাত্র আমি নই। তাই সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে ছুটলাম দরজার দিকে। বেয়ারা ছিটকিনি খুলতেই গেল কয়েক সেকেন্ড। তারপর বাগানে ধেয়ে গিয়ে গডফ্রেকে আর দেখতে পেলাম না বটে, কিন্তু যেদিকে ছিটকে গিয়েছিল সেই দিকের পথে গাছপাতা নড়া দেখে মনে হলো নিশ্চয়ই ও দৌড়েছে সেদিকে। আমিও ছুটলাম, নাম ধরে ডাকলাম। এক জায়গায় রাস্তাটা অনেক ভাগ হয়ে গেছে। কোন দিকে যাব ভেবে না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছি। এমন সময় স্পষ্ট শুনতে পেলাম সামনের দিকে দরজা বন্ধ করা শব্দ। পিছনে নয়, যে বাড়ি থেকে বেরিয়ে ছুটে এসেছে সে বাড়ির থেকে নয়, একবারে সামনের দিকে। আর কোনো সন্দেহ রইল না, গডফ্রে আমাকে দেখে পালিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। আমিও ছাড়বার পাত্র নই। যেন বাগান দেখতে বেরিয়েছি এমন ভাবে এদিক ওদিক দেখতে দেখতে এগিয়ে গেলাম। অনেকগুলো আউটহাউস চোখে পড়ল। একটা বেশ বড় মালিটালির বাড়ি হতে পারে। বাড়িটার সামনে আসতেই কালো কোট আর টুপি পরা দাড়িওয়ালা ছোটখাটো চেহারার চটপটে এক ভদ্রলোক দরজা খুলে বেরিয়ে এসে দরজা বন্ধ করে চাবি রাখলেন পকেটে। ঘুরে দাঁড়িয়ে আমাকে দেখে অবাক হয়ে গেলেন। আপনি কে? আমি বললাম, আমি গডফ্রের বন্ধু। এখানে তার সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু সে যে দেশ বেড়াতে বেরিয়ে যাবে কে জানতো। শুনে কেমন যেন চোর গলায় বললেন ভদ্রলোক, তা ঠিক। বড় অসময়ে এসে পড়েছেন আপনি। বলতে বলতে ভদ্রলোক এগিয়ে গেলেন বটে, কিন্তু আর চোখে লক্ষ্য করলাম ঝোপের আড়ালে দাঁড়িয়ে দেখছেন আমি কি করছি। আমি তাই বাড়ি ফিরে এলাম। রাত গভীর হতেই চুপি সারে গেলাম আউটহাউসটায়। সব জানলায় পর্দা টানা, খড়খাড়ি নামানো। বাড়ি বলেই মনে হয়, কিন্তু একটা জানলায় আলো দেখা যাচ্ছে খড়খাড়ির ফাঁক দিয়ে। কপাল ভালো আমার,
জানলার খড়খড়িটা একটু ভাঙা ছিল, পর্দাও একটু ফাঁকছে। সেই ফাঁকে চোখ রাখতেই দেখতে পেলাম ঘরের মধ্যে ল্যাম্প জ্বলছে, ফায়ার প্লেক্সে আগুন লকলক করছে। কালো কোট পরা দাড়িওয়ালা সেই লোকটা জানলার দিকে ফিরে কাগজ পড়ছেন। এই পর্যন্ত শুনে হোমস প্রশ্ন করল। কি কাগজ? বাধা পেয়ে বিরক্ত কণ্ঠে ডট বললেন, তা জেনে কি দরকার আছে? খুবই দরকার আছে তাতে। অত দেখিনি। সাইজ কি? দৈনিক কাগজের মতো বড় নাকি সাপ্তাহিকের মতো ছোট? খুব একটা বড় নয়, স্পেকটেটের কাগজ হলেও হতে পারে। তখন অত ভাববার সময় বা মনের অবস্থা আমার ছিল না। জানলার দিকে পিঠ করে সে বসে আছে। তার মুখ দেখতে না পেলেও পিঠের গোল ভাব দেখে বুঝলাম গডফ্রে বিষণ্ণভাবে চেয়ে আছে আগুনের চুল্লির দিকে। কি করব ভাবছি, এমন সময় থাবড়া পড়ল কাঁধে। ফিরে দেখি কর্নেল এমসওয়ার্থ চাপা গলায় ফ্যাস করে খালি বললেন, এদিকে আসুন। এলাম পেছন পেছন, একেবারে আমার শোবার ঘর। হলঘর থেকে একটা টাইম টেবিল নিয়ে এসেছিলেন কর্নেল। পাড়িয়ে দিয়ে বললেন রাগ থমথমে গলায়, সকালে 8:30 লন্ডনের ট্রেন, 8টায় গাড়ি আসবে আপনাকে নিতে। আমি তখন এমন অপ্রস্তুত হয়ে গেছি যে তোতলাতে তোতলাতে গডফ্রের প্রসঙ্গ উত্থাপন করতে যেতেই উনি ফ্যাস করে বলে উঠলেন, খবরদার, এ নিয়ে আর কোনো কথা নয়। ফ্যামিলির গোপন ব্যাপারে না বলিয়েছেন আপনি। আপনাকে থাকতে দিয়েছিলাম অতিথি হিসাবে, কিন্তু আপনার কাজকর্ম স্পাইয়ের মতো। আর কোনোদিনও যেন আপনার মুখ আমাকে দেখতে না হয়। এই শুনেই ব্রহ্মতলু পর্যন্ত জ্বলে উঠল প্রচন্ড রাগে। চিৎকার করে বললাম, আমি আপনার ছেলেকে দেখেছি, তাকে আটকে রাখা হয়েছে। কেন রেখেছেন তা আপনিই জানেন, কিন্তু তার স্বাধীনতা কেন কেড়ে নেওয়া হয়েছে তার না জানা পর্যন্ত আমি আপনাকে ছাড়ব না। কর্নেল এমসওয়ার্থ, এই রহস্যের তলা পর্যন্ত দেখে ছাড়ব। ভয় দেখিয়ে চোখ রাঙিয়ে আমাকে আটকাতে পারবেন না। বুড়োর মুখ দেখে মনে হলো এবার আমাকে মেরে বসবেন। আগেই বলেছি, চেহারার দিক দিয়ে কর্নেলকে ছোটখাটো দৈত্য বললেই চলে। আমিও কম যাই, টক্কর লাগলে একাই লড়ে যেতাম। উনি কিন্তু কটমট করে কিছুক্ষণ তাকিয়ে বো করে ঘুরে দাঁড়িয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। আমিও যথাসময়ে গাড়ি আসতে স্টেশনে গিয়ে ট্রেনে চেপে সোজা চলে এলাম আপনার কাছে। জেমস ডটের কাহিনী শুনে পাঠক পাঠিকারাও নিশ্চয়ই বুঝতে পারছে সমস্যা সমাধান বেশ দুরূহ। কেসটা কিন্তু বিলক্ষণ ইন্টারেস্টিং। হোমস প্রশ্ন করল, বাড়িতে চাকর বাকর কজন? যদ্দূর দেখেছি পুরো রালফ আর তার বুক। আউট হাউসে কোনো চাকর নেই? কালো কোট পরা লোকটাকে কিন্তু চাকর বলে মনে হয়নি, উঁচু জাতের মানুষ বলে মনে হয়েছে। খুবই প্রাধান্যযোগ্য পয়েন্ট। আউট হাউসে খাবার নিয়ে যাওয়া হয় কিনা সেটা দেখেছেন? বললেন বলে মনে পড়ছে, রালফকে ঝুড়ি হাতে ওদিকেই যেতে দেখেছি। তখন অবশ্য মনে হয়নি খাবার নিয়ে যাচ্ছে। পাড়া প্রতিবেশীদের কাছে খবর নিয়েছেন? নিয়েছি। স্টেশন মাস্টার আর গায়ের মোড়লকে জিজ্ঞেস করেছি। দুজনেই বলেছে গডফ্রে যুদ্ধ থেকে ফিরেই পৃথিবী ভ্রমণে বেরিয়েছে। আপনার সন্দেহের কথা কাউকে বলেননি? একদম না। ভালো করেছেন। আপনাকে নিয়ে দাসপুরি ওল্ড পার্কে যাবো ভাবছি। আজ? হোমসের হাতে তখন কাজ ছিল। ডিউক অফ গ্রেমিস্টার এবং তুর্কির সুলতান দুটো কেস দিয়েছিল, তাই জেমস ডটকে নিয়ে হোমস রওনা দিল দিন 7 পর। স্টেশনে পৌঁছে গম্ভীর গদন কঠোর চেহারের এক ভদ্রলোককে দেখিয়ে ডটকে হোমস বলল, ইনি আমার পুরনো বন্ধু, সঙ্গে থাকবেন। ওকে আমার খুবই দরকার আছে। এর বেশি একটা কথাও আর হোমস বলল না। হোমসের স্বভাব আর তদন্তের পদ্ধতির কথা আমি আপনাদের আগেই জানিয়েছিলাম। দরকারের বেশি একটা কথাও তদন্তকালে সে বলে না, পরিকল্পনা নিয়েও আলোচনা করে না। জেমস ডট একটু অবাক হলো, কিন্তু কৌতূহল দেখালেন না। ট্রেনে আর একটা কথা হোমস জিজ্ঞেস করলো ভদ্রলোককে, গডফ্রেকে জানলার দিকে ঠিক চিনতে পেরেছিলেন তো? একই লোক তো? একেবারে। শার্সির গাছে নাক চেপে দাঁড়িয়েছিল, ল্যাম্পের আলো মুখে পড়েছিল। আর কেউ নয় তো? মানে এরকমই দেখতে অন্য কেউ? না। আপনি তো বললেন নিজেই তার সবটাই গডফ্রেডের মতো নয়। রংটাই কেবল আলাদা। মাছের তলপেটের মতো ভ্যাটভেটে সাদা মুখ, সব রং নিংড়ে বার করে নেওয়া। মুখের আগাগোড়াই কি এমনই সাদাটে? মনে হয় না। কপালটা কাছে থেকে ছিল বলেই স্পষ্ট দেখেছিলাম। দেখেছিলেন তখন? আতকে উঠে কাঠ হয়ে গিয়েছিলাম। ডাকবার কথা মনেই ছিল না। ওরে পেছন পেছন গিয়ে দেখেছিলাম অবশ্য। হোমস সমাধান পেয়ে গেল, রহস্য আর কিছুই নেই। হোমসের মতে এখন একটা ঘটনা ঘটানো দরকার উপসংহার টানার জন্য। ট্যাক্সবুরি ওল্ড পার্কে পৌঁছলো গাড়ি ভাড়া করে। গম্ভীর বদন বন্ধুটিকে গাড়িতে বসিয়ে জেমস ডটকে নিয়ে পৌঁছলো পেল্লাই বাড়ির সদর দরজায়। দরজা খুলে দিল রালফ, হাতে চামড়ার দস্তানা। তাদের দেখেই তাড়াতাড়ি হলঘরের টেবিলের উপর দস্তানা খুলে রেখে তাদের কার্ড নিয়ে গেল কর্নেলের কাছে। সে ফাঁকে হোমস একটা ছোট্ট সন্দেহভাজন করলো। অদ্ভুত একটা গন্ধ ভেসে আসছিল নাকে। আপনারা সবাই জানেন যে হোমসের ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর।
গন্ধটা আসছিল হলঘরের মাঝখান থেকে। টেবিলের ওপর টুপি রেখে তুলে নেওয়ার অছিলায় মাথা হেট করে হোমস নাকটা নিয়ে এলো চামড়া দস্তানা জোড়ার কাছে। গন্ধটা আসছিল দস্তানা থেকে। যেটুকু বাকি ছিল সমাধানকে জোরদার করতে তাও পেয়ে গেল ওই গন্ধের মাধ্যমে। আমি বলে রহস্য শৃঙ্খলের এই বিশেষ গ্রন্থিটুকুকে না জেনেই রহস্যকে রুদ্ধশ্বাসী করে উপস্থাপন করতাম। হোমসকে করতে হবে জেনে শুনেও তার কথা চেপে রেখে। যাই হোক, কর্নেল তার ঘরে ছিলেন না। কার্ড পেয়ে এলেন দুমদাম করে। পরক্ষণে ঘরে ঢুকে ঘ্যাক ঘ্যাক করে বললেন, ফের এসেছেন? বললাম না আপনার মুখ দেখতে চাই না আমি। বলেই ফিরলেন হোমসের দিকে। তারপর বললেন, আপনার সুনাম আমি শুনেছি। ক্ষমতা দেখাতে হয় অন্য কোথাও গিয়ে দেখান, এখানে নয়। গডফ্রে আগে নিজে বলুক, তাকে জোর করে আটকে রাখা হয়নি, তাহলেই যাও, নইলে নয়। ঢং ঢং করে ঘন্টা বাজিয়ে হাঁক দিলেন কর্নেল। রান, পুলিশকে টেলিফোন করো। দুজন কনস্টেবল বাড়িতে বলো দেখি, বাড়িতে চলতে গেছে। কর্নেল ঠিকই বলেছেন। ওনার বাড়িতে ওনার ইচ্ছে না হলে আমরা থাকতে পারি না, কিন্তু আমি যদি কর্নেলের সঙ্গে মিনিট 5 কথা বলার সুযোগ পাই তাহলে ব্যাপারটা সরল করে তুলতে পারবো। কোনো কথা নয়। রান, আপর দাঁড়িয়ে দেখছো কি? যা ফোন করো থানায়। সদর দরজা আটকে হোমস বলল, সেটি হচ্ছে না। পুলিশ এলে আপনি যা ঢাকতে চাইছেন তা কিন্তু ফাঁস হয়ে যাবে। বলতে বলতে পকেট থেকে নোটবুক বার করে একতারা ছেঁড়া কাগজে একটা কথা লিখে হোমস এগিয়ে দিলেন কর্নেলের দিকে। আমি এসেছি এই জন্যই। ফ্যাল ফ্যাল করে কাগজটার দিকে চেয়ে রইলেন কর্নেল। বিস্ময় ছাড়া সব অভিব্যক্তি মুছে গেল মুখ থেকে। ধপাস করে চেয়ারে বসে পড়ে বললেন, আপনি জানলেন কি করে? জানাটাই আমার কাজ, আমার ব্যবসা। গুম হয়ে কিছুক্ষণ বসে থেকে দাড়ি নিয়ে টানাটানি করে যেন হাল ছেড়ে দিলেন কর্নেল। বললেন, ঠিক আছে, গডফ্রেকে দেখলেই যদি গান ঠান্ডা হয় তো তাই হোক। আপনারাই জোর করলেন, আমার আর দোষ হইল না। রান, মিস্টার গডফ্রে আর মিস্টার কেনকে বলো 5 মিনিট পর সবাই আসছি। 5 মিনিট ফুরোতেই সবাই রওনা হলো রহস্যময় সেই আউট হাউসের অভিমুখে। দাড়িওয়ালা খড়বোকায় এক ব্যক্তি দাঁড়িয়েছিল দরজায়। সবিস্ময় বললেন, কর্নেল এমসওয়ার্থ, কি করছেন? প্ল্যান যে ভণ্ডুল হয়ে যাবে। আমি নিরুপায় মিস্টার কেন। চাকুর কাছে নথি স্বীকার করা ছাড়া আর পথ নেই। গডফ্রে তৈরি? হ্যাঁ। সদল বলে সবাই ঢুকলো ভেতরের ঘরে। আসবাবপত্র মামুলি। ঘরের ঠিক মাঝখানে ফায়ার প্লেসের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে আছেন এক ভদ্রলোক। দেখেই দুহাত বাড়িয়ে দৌড়ে গেলেন জেমস ডট। গডফ্রে, গডফ্রে! হাত তুলে কাছে আসতে নিরস্ত করলেন গডফ্রে। বললেন, আমায় ছুঁয়ো না, তফাৎ থাকো। ফ্যাল ফ্যাল করে শুধু দেখো। পিস কোয়ার্টার্নের সেই স্মার্ট লেন্স কর্পোরাল এমসওয়ার্থ আর নেই। আমি আর নেই। ঠিক কিনা? ঠিক বলছি তো? সত্যি সে চেহারা অস্বাভাবিক। এককালে দেখতে নিশ্চয়ই ভালো ছিল, কিন্তু আফ্রিকার রোদে পুড়ে বাদামি চামড়ার উপর অদ্ভুত ছোপ ছোপ সাদাতে দাগের ফলে বিভৎস দেখাচ্ছে এখন। জিমি, এই কারণে কারোর সঙ্গে আমি দেখা করি না। গডফ্রে, সেই রাতে জানলায় তোমাকে দেখা পর্যন্ত এই পাগলের মতো হয়ে রয়েছি। সব ব্যাপার খোলসা না করা পর্যন্ত থাকতে পারিনি। রালফের মুখে তুমি এসেছে শুনে লুকিয়ে দেখতে গিয়েছিলাম। কিন্তু কিন্তু এ হাল তোমার হলো কি করে? প্রিটোরিয়ার বাইরে ইস্টার্ন রেলওয়ের ওপর লড়াইটার কথা তোমার মনে আছে? হ্যাঁ, লড়তে লড়তে 3 জন দল থেকে ছিটকে গিয়েছিলাম। 2 জন মারা গেল। আমি কাঁধে হাতি মারা বুলেটের চোট খেলাম। ওরা চালিয়ে বেরিয়ে এলাম বেশ কয়েক মাইল। তারপর অজ্ঞান হয়ে পড়ে গেলাম মাটিতে। জ্ঞান ফিরে আসার পর দেখলাম রাত হয়েছে। ঠান্ডায় হাড় পর্যন্ত কাঁপছে। বরফ পড়া ঠান্ডায় এত কষ্ট হয় না। ওখানকার সেই রাত হলোই বিতিকিচ্ছিরি। ঠান্ডার অভিজ্ঞতা তোমারও আছে জিমি। খুব কাহিল লাগছিল নিজেকে। দেখলাম পেছনে একটা বড় বাড়ি দেখা যাচ্ছে। কোনোরকমে বুকে হেঁটে পৌঁছালাম খোলা দরজায়। সিঁড়ি বেয়ে ঢুকলাম একটা বড় ঘরে। চোখে তখন ধোয়া দেখছি। অস্পষ্ট মনে আছে ঘরে অনেকগুলো বিছানা পাতা, কেউ কোথাও নেই। আমি একটা লাট খাট বিছানায় শুয়ে আপাদ মস্তক কম্বল মুড়ি দিয়ে তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো চেঁচামেচি টানাটানিতে। সকাল হয়েছে। আফ্রিকার সূর্য তেজানো রোদ ঢলছে জানলা দিয়ে। ঘরের সব কিছু অস্পষ্ট দেখা যাচ্ছে। আমাকে বিছানা থেকে টেনে নামাবার চেষ্টা করছে মরকটের মতো একটা অদ্ভুত লোক। মাথাটা বলের মতো প্রকাণ্ড গোল। পেছনে এক দঙ্গল কিংভূত কিমাকার লোক দাঁড়িয়ে রগর দেখছে। এদের দেখেই আমার গা শিরশির করে উঠল। দুঃস্বপ্ন দেখছি কিনা বুঝতে পারলাম না। স্বাভাবিক মানুষ কেউ নয়। প্রত্যেকেই বিকৃত, বিভৎস। দৌড়ানো, দেউড়ানো, হাত পা মুখের এমন চেহারা
কোনো জীবন্ত দেখে কখনো দেখিনি। মরকটের মতো লোকটা বাদামি স্পঞ্জের মতো অদ্ভুত হাত ছুটতে ছুটতে আর ডাচ ভাষায় চেঁচাতে চেঁচাতে আমাকে টেনে নেওয়ার চেষ্টা করছে। এমন সময় ঘরে ঢুকলো একজন কর্তা ব্যক্তি চেহারার মানুষ। ওরা গলায় ডাচ ভাষায় ধমকে উঠে সরিয়ে দিলেন সবাইকে। টানা হ্যাচড়ায় আমার কাঁধের ফুটো দিয়ে ফের রক্তপাত হচ্ছে দেখে ভদ্রলোক কাছে এসে ইংরেজিতে বললেন, এখানে এলেন কি করে? ইস, বড্ড রক্ত পড়ছে দেখছি, দাঁড়ান ব্যান্ডেজ করে দিই। কিন্তু আপনি করেছেন কি? এর চেয়ে মৃত্যুও ভালো ছিল। কুষ্ঠ রোগীর বিছানায় শুয়ে রাত কাটিয়েছেন। এটা যে কুষ্ঠ হাসপাতাল। জিমি, আমার মনের অবস্থাটা তখন কল্পনা করো। পরে শুনলাম শত্রুপক্ষ এগিয়ে আসছে দেখে রোগীদের নিয়ে নিরাপত্তার জায়গায় সরে গিয়েছিলেন ডাক্তার। এখন ব্রিটিশরা জিতেছে দেখে ফিরে এসেছেন। যাই হোক, দিন সাথে পরে একটু সেরে উঠে চলে এলাম ভিক্টোরিয়ার বড় হাসপাতালে। তারপর থেকেই আতঙ্কে ছিলাম, আশা নিরাশায় তুলছিলাম। বাড়ি ফিরে আসার পর কুষ্ঠুর লক্ষণ ফুটে বেরোলো মুখে। খবরটা জানাজানি হয়ে গেলে বাড়ি ছাড়া হতে হবে। কুষ্ঠ রোগীদের সঙ্গে আলাদা থাকতে হবে। তাই লুকিয়ে বাড়িতে থাকাই ঠিক করলাম। চাকর দুজন ছাড়া সেবার জন্য রইলেন মিস্টার কেন্ট, ডাক্তার মা। কাক পক্ষীও যাতে জানতে না পারে সেই ব্যবস্থাই করা হয়েছিল। নইলে বাকি জীবনটা কাটাতে হবে এমন এক ভয়ঙ্কর পরিবেশে, যা ভাবতেও গা ঠান্ডা হয়েছে আমার। জানি না বাবা হঠাৎ নরম হলেন কেন, তোমাদের ডেকে আনলো কেন? হোমসকে দেখিয়ে কর্নেল এমসওয়ার্থ বললেন, এই ভদ্রলোকের জন্য। পকেট থেকে হোমসের দেওয়া কুষ্ঠ লেখা কাগজটা বার করে বললেন, আপনি যখন জেনেছেন ভদ্রলোক, তখন বাকিটাও জানা উচিত। এই ভেবে নিয়ে এলাম তোর কাছে। মিস্টার কেন্ট, আপনি কুষ্ঠরোগী বিশেষজ্ঞ, তাই তো? মামুলি ডাক্তার আমি। আপনার যোগ্যতা নিশ্চয়ই আছে, তবে কি জানেন, এসব ব্যাপারে বিশেষজ্ঞদের মতামতের দাম আছে। পাঁচের রুগীকে খরচারা করতে হয়, এই ভয়ে আপনারা বিশেষজ্ঞের দ্বারস্থ হননি। তা ঠিক বলেছেন। তা ভেবেই আমি একজন বিশেষজ্ঞকে সঙ্গে এনেছি, আপনার পুরনো বন্ধু, বিশ্বাসের পাত্র। নাম তার স্যার জেমস সন্ডার্স। লর্ড রবার্ট স্বয়ং এসেছেন শুনলেও বুঝি এত খুশি হতেন না মিস্টার কেন্ট। বিস্ময় আর আনন্দ উপচে উঠল তার চোখে মুখে। কর্নেল, চলুন আপনার স্টাডিতে বসে সব ব্যাপারটা বলছি। ইতিমধ্যে স্যার জেমস এসে দেখুক আপনার ছেলেকে। এরপর সবাই মিলে কর্নেলের স্টাডিতে গিয়ে বসলেন। স্যার জেমসকে ডেকে গডফ্রের কাছে নিয়ে যাওয়া হলো। হোমস কোনো ভনিতা না করেই বলতে শুরু করলো, কর্নেল এমসওয়ার্থ, সমস্ত অসম্ভব সম্ভাবনা বাদ দেওয়ার পর যা পড়ে থাকে, তা যত অবিশ্বাস্য উদ্ভটই হোক না কেন, আসলে তাই নির্জলা সত্য। এই সূত্র অনুসারে এই বাড়িতে গডফ্রেকে রহস্যের 3টে ব্যাখ্যা আজ করেছিলাম। হয় সে কোনো কুকর্ম করেছে, নয় পাগল হয়ে গিয়েছে, অথবা এমন কোনো ছোঁয়াচে রোগ হয়েছে যার জন্য তাকে 5 জনের থেকে আলাদা করে রাখা হয়েছে। এখন এই 3টে সম্ভাবনাকে খুঁটিয়ে দেখতে হয় যে কোনটা সঠিক। কুকর্ম সম্ভাবনা বাদ দেওয়া যেতে পারে। গা ঢাকা দেওয়ার মতো বড় রকমের কোনো অপরাধ করলে আমার কানে সে খবর আসতই। পাগল হয়ে যাওয়ার সম্ভাবনাটা বরং বেশি জোরদার। দরজায় তালা দেওয়া থাকে শুনেই সন্দেহটা বাড়ল। পাগল বলেই তাকে 24 ঘন্টা ঘরবন্দি করে রাখা হয়নি। রাত্রে বন্ধুকে দেখতে এসেছিল সেই কারণে। একজনকে রাখা হয়েছে পাগলের দেখাশোনা করার জন্যই। সেই মানুষটা যে কাগজ পড়ছিল তার সাইজটা মিস্টার ডটকে জিজ্ঞেস করেছিলাম। মেডিকেল জার্নাল ল্যান্সেট বা ব্রিটিশ মেডিকেল জার্নালের মতো আকারে ছোট হলেই সন্দেহ থাকতো না। কিন্তু পাগলকে আটকে রাখার মধ্যে এত লুকোচুরি কেন? কাজটা তো বেআইনি নয়। তবে বাকি রইল সেই সম্ভাবনাটা। সব রহস্যের সমাধান পাওয়া গেল ওই সম্ভাবনার মধ্যেই। দক্ষিণ আফ্রিকায় কুষ্ঠরোগ খুব একটা বিরল রোগ নয়। গডফ্রে হয়তো এই রোগ নিয়েই বাড়ি ফিরেছে। জানাজানি হলে তাকে কুষ্ঠরোগীদের সঙ্গে আলাদা থাকতে হবে। এই ভয়েতেই জানাশুনো এক ডাক্তারের হেফাজতেই বাড়িতেই রাখা হয়েছে। শুধুমাত্র রাত্রে বাগানে বেড়ায়, কেউ দেখতেও পায় না। এ রোগে চামড়া সাদাটে হয়ে যায়। প্রমাণটা পেলাম এই বাড়িতে এসে। রাফেলকে চামড়ার দস্তানা পরা হাতে খাবারের ঝুড়ি নিয়ে যেতে দেখে। নিশ্চয়ই ছোঁয়াচে রোগের ভয়ে দস্তানা পরা হয়েছে। নাকে জীবাণুনাশকের গন্ধ আসতে এই দস্তানা শুকে দেখলাম অ্যান্টিসেপ্টিক লাগানো রয়েছে তাতে। এই সম্ভাবনাটাই যে একমাত্র সম্ভাবনা সে বিষয়ে নিশ্চিত হয়েছিলাম বলেই আজবার সময় সঙ্গে এনেছিলাম বিশেষজ্ঞকে। আপনাকেও কাগজে লিখে জানিয়েছিলাম মিছে গোপনতা। সবই জেনে গিয়েছি। হোমসের কথা শেষ হতে না হতেই ঘরে ঢুকলেন সুবিখ্যাত চর্ম বিশেষজ্ঞ। এখন আর ততটা গম্ভীর আর কঠোর নন। কৌতুকের রোশনাই ভাসছে চোখে। সোজা এগিয়ে গিয়ে কর্নেলের হাত ধরে বেশ করে ঝাঁকুনি দিলেন। বললেন, ও সময় বদ খবর আমি আনি না, ভালো খবরও আনি। যেমন এনেছি এখন, রোগটা কুষ্ঠরোগ নয়। কি বললেন? এ হলো ছদ্ম কুষ্ঠ বা ইকথিওসিন, চামড়া খসে ওঠার অবস্থা। বড় খ্যাচড়ে রোগ, কিন্তু সারানো যায় এবং ছোঁয়াচে মোটেই নয়। কিন্তু এ বড় অদ্ভুত কাকতালীয় মিস্টার হোমস।
কাকতালীয় কিনা সে বিষয়েও সন্দেহ হচ্ছে আমার। অনেক জিনিসই জানি না আমরা। গডফ্রে অ্যালসওয়া তো কি সেফ ভয়ে সিটিয়ে থেকে রোগের লক্ষণ ফুটিয়ে তুলেছে চামড়ায়, কে জানে। আমার বিদ্যে বুদ্ধি অনুসারে অবশ্য। আরে ভদ্রমহিলা যে অজ্ঞান হয়ে গেলেন, মিস্টার কেন্ট বরং ওনার সঙ্গেই থাকুন। আনন্দে ধাক্কা কাটিয়ে না ওঠা পর্যন্ত কাজ ছাড়া হবেন না। I can feel it.